সম্প্রতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা অপ্রকাশিত গল্প খুঁজে পাওয়া গেছে, আর সেটা নিয়েই আমাদের আজকের এই আলোচনা। চলুন এই গল্পের ভেতর একটু ঢোকা যাক, যেখানে লুকিয়ে আছে অনেক রহস্য আর আবেগ। একবার ভেবে দেখুন তো, যে অতীতটাকে পেছনে ফেলার জন্য একজন মানুষ তার সবকিছু ছেড়ে পালালো, সেই অতীতই যদি তার একমাত্র ভবিষ্যৎ হয়ে সামনে এসে দাঁড়ায়। মঞ্জুরির জীবনের ঠিক এমনই এক অদ্ভুত মোড়ের গল্প এটা। আচ্ছা, চলুন গল্পের ঠিক মাঝখান থেকে শুরু করি। মঞ্জুরি নামের এক মেয়ে, যে কিনা এক নতুন অচেনা জায়গায় এসে পৌঁছেছে। জায়গাটার নাম রতনপুর, একেবারে প্রত্যন্ত একটা গ্রাম। ভাবুন, কলকাতার কোলাহল থেকে অনেক অনেক দূরে। ভাতার স্টেশন থেকে আবার 10 কিলোমিটার গরুর গাড়িতে চেপে একরাশ ধুলো মেখে মঞ্জুরি এসে পৌঁছালো তার নতুন কর্মস্থলে, রতনপুর বালিকা বিদ্যালয়। তার একটাই লক্ষ্য ছিল, অতীত থেকে পালানো। কিন্তু চাকরিটা সে পেল খুব অদ্ভুতভাবে। কোনো ইন্টারভিউই হলো না। এই ব্যাপারটা মঞ্জুরির মনে একটা খটকা তৈরি করে দিয়েছিল। সে কি তখনও জানত যে এর পেছনেও একটা অন্য গল্প লুকিয়ে আছে? তো প্রশ্নটা হলো, মঞ্জুরি কেন পালাচ্ছিল? কি এমন হয়েছিল কলকাতায়? চলুন একটু পেছনে ফিরে দেখা যাক সেই জীবনটা, যা একটা দুঃস্বপ্নের মতো ওকে তাড়া করে বেড়াচ্ছিল। গল্পের মূলে আছে দুজন। একদিকে হেনা, পরিবারের আদরের মেয়ে, তার জন্যই বাড়িতে এসছেন এক বিশেষ অতিথি, বসন্ত কুমার। আর অন্যদিকে মঞ্জুরি, এক অনাথ মেয়ে, যে সেই বাড়িতেই আশ্রিতা। তার সাধারণ উপস্থিতি যেন বাড়ির সব হিসেব নিকাশ ওলটপালট করে দিচ্ছিল। আর এই হলেন সেই বসন্ত কুমার রায়, আসামের চা বাগানের ম্যানেজার, পরিবারের খুব কাছের বন্ধু। কিন্তু মজার ব্যাপার হলো, তার আগ্রহটা হেনার দিকে ততটা ছিল না যতটা ছিল মঞ্জুরির বই পড়া, বাগান করা, এইসবের দিকে। আর এখান থেকেই শুরু হয় এক চাপা উত্তেজনা। এখন আমরা দেখব কিভাবে এই চাপা উত্তেজনাটা একটা বড়সড় ঝড়ের রূপ নিল। ব্যাপারটা শুরু হয়েছিল ছোট ছোট ঘটনা দিয়ে, যেমন বসন্তের বারবার মঞ্জুরির সঙ্গেই কথা বলা হেনার চেয়ে। তারপর একদিন তো সে জেদি ধরে বসল যে মঞ্জুরিকে তাদের সাথে নাটক দেখতে যেতেই হবে। বাড়ির লোকজনের আপত্তি সে শুনলই না। আর চূড়ান্ত ঘটনাটা ঘটল যেদিন বসন্ত একটা বই ধার করতে এলো, আর তখন বাড়িতে মঞ্জুরি ছাড়া আর কেউই ছিল না। ব্যাস, এই নিরীহ ঘটনাটাই মঞ্জুরির পিসির চোখে হয়ে গেল মারাত্মক এক অপরাধ। আর এর পরেই ফুল পিসির মুখ থেকে বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর কথাটা, যা মঞ্জুরির পুরো পৃথিবীটাকেই উল্টোপালট করে দিল। এই অপমানের পর মঞ্জুরির কাছে আর কোনো উপায় ছিল না। সে ভাবল, এখান থেকে সরে যাওয়াই হয়তো সবার জন্য ভালো। তাই কাউকে কিছু না বলে, কোনো ঠিকানা না রেখে এক রাতের মধ্যেই সে কলকাতা থেকে উধাও হয়ে গেল। আচ্ছা, এবার চলুন 1 বছর এগিয়ে যাই। আবার ফিরে আসি রতনপুরে। এখানে গল্পের অতীত আর বর্তমান এক নাটকীয় মুহূর্তে এসে মিলবে। মঞ্জুরি রতনপুরে তার নতুন জীবনটা প্রায় গুছিয়ে এনেছে। ঠিক এই সময় স্কুলে এলেন সেই রহস্যময় পৃষ্ঠপোষক। কে হতে পারেন তিনি? আর তারপরই পর্দা ফাঁস হল। স্কুলের সেই হিতৈষী আর কেউ নন, তিনিই মিস্টার রায়, বসন্ত কুমার রায়। ভাবা যায়, যে মানুষটার থেকে মঞ্জুরি এতদিন পালিয়ে বেড়াচ্ছে, তিনি এসে দাঁড়ালেন তার সামনে, তার নতুন জীবনে নিয়ন্ত্রক হয়ে। এবার গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে গেল, কারণ এবার বসন্ত সুযোগ পেল তার দিকটা বলার। আর তার কথাগুলো মঞ্জুরির 1 বছরের জমানো সব ভুল ধারণা, সব কষ্ট এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিল। মঞ্জুরি যা যা ভেবে এতদিন নিজেকে দোষ দিয়ে এসেছে, তার প্রায় কোনোটাই সত্যি ছিল না। সে ভাবত সে হেনার বিয়ে ভেঙে দিয়েছে, কিন্তু সত্যিটা হলো বসন্ত নিজেই সেই বিয়েটা ভেঙেছিল। মঞ্জুরি ভাবত হেনার জীবন নষ্ট হয়ে গেছে, কিন্তু না, হেনা এখন প্যাট্রিক দে নামের একজনের সঙ্গে খুব ভালো আছে। আর সবচেয়ে বড় যে ভুল ধারণাটা, যে এই চাকরিটা করুণা করে দেওয়া হয়েছে, সেটাও ভুল। আসলে মঞ্জুরিকে খুঁজে বের করার জন্যই বসন্ত এই চাকরির ব্যবস্থা করেছিল। শুধু তাই নয়, বসন্ত স্কুলের সেক্রেটারিকে ডেকে হেড দিদিমণির বেতন বাড়িয়ে 200 টাকা করার নির্দেশও দিল। এটা কোনো দয়া ছিল না, ছিল মঞ্জুরির যোগ্যতার সম্মান। গল্পের শেষটা কিন্তু ভীষণ সুন্দর, একরাশ আশা আর নতুন করে শুরু করার একটা ইঙ্গিত দেয়। চলুন দেখি কিভাবে শেষ হলো এই কাহিনী। বসন্তর এই আন্তরিক অনুরোধটা মঞ্জুরির সব দ্বিধা দূর করে দিল। রতনপুর তার কাছে আর পালানোর জায়গা রইল না, হয়ে উঠল দুজনের একসাথে দেখা একটা স্বপ্ন। গল্পটা শেষ হয় দুটো গাছে অজস্র ফুল ফোটার দৃশ্য দিয়ে, একটা কৃষ্ণচূড়া আর একটা রাধাচূড়া। এই ফুলগুলো যেন ক্ষমা, পুনর্মিলন আর এক উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক। যে অতীত থেকে মঞ্জুরি এতদিন পালিয়ে বেড়াচ্ছিল, সেই অতীতই তার জীবনে এক নতুন বসন্ত নিয়ে এলো।